মাটির ক্ষয়সাধন করতে পারে না। গাছের শিকড় মাটির ভিতর থাকায় সেটি মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে এবং সরে যেতে দেয় না। খুব ভালো করে প্রতিটা লাইন পড়বা। জমিতে ফসল তোলার পর গোড়া উপড়ে না তুলে জমিতে রেখে দিলে একদিকে যেমন জমির উর্বরতা বাড়ে, অন্যদিকে তেমনি জমির ক্ষয় কমে যায়, মানে মাটির ক্ষয় হয় না। বৃষ্টি হলে সাধারণত ঢালু জায়গায় মাটির ক্ষয় বেশি। মানে কোন জায়গায় মাটির ক্ষয় সবচেয়ে বেশি হয়? ঢালু জায়গায়। মাটির ক্ষয় বেশি হয় কোথায়? ঢালু জায়গায়। কোন জায়গায় মাটির ক্ষয় সবচেয়ে বেশি হয়? ঢালু জায়গায়। ঢালু জায়গায় মাটির ক্ষয় বেশি হয় কখন? বৃষ্টি হলে। কখন? বৃষ্টি হলে। বৃষ্টি হলে সাধারণত কোন জায়গায় মাটির ক্ষয় বেশি হয়? ঢালু জায়গায়। আবার ঢালু জায়গায় মাটির ক্ষয় বেশি হয় কখন? বৃষ্টি হলে। কাজেই ঢালু জায়গা দিয়ে যেন পানি প্রবাহিত না হতে পারে তার ব্যবস্থা করা। তবে এই কাজ সবসময় খুব সহজ নয়। এরকম ক্ষেত্রে ঢালু জায়গায় ঘাস, ধনচে, কলমি জাতীয় গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়। তাহলে এক্ষেত্রে ঢালু জায়গায় কি কি? ঘাস লাগিয়ে, ধনচে গাছ লাগিয়ে, এমনকি কলমি জাতীয় গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়। ক্ষয়কে রোধ করা যায়, বাধা দেওয়া যায়। ঠিক মাটির ক্ষয় রোধ করা যায় কিভাবে? ঢালু জায়গায় কলমি জাতীয় গাছ বা ধনচে অথবা ঘাস লাগিয়ে ক্ষয় রোধটা করা যায়। গ্রাম এলাকায় অনেকে ঘাস কেটে বা তুলে গবাদি পশুকে খাওয়ায়। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ঘাস মাটি থেকে তুলে ফেললে সেটি মাটির ক্ষয় সাধন করে। তাই ঘাস কাটার সময় একেবারে মাটি ঘেঁষে কাটা উচিত নয়। এ ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। অনেক সময় দেখা যায় গরু, ছাগল, ভেড়া এগুলো মাঠে ছেড়ে দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য। এরা যেন মাটির উপরে থাকা ঘাসের আস্বাদন সমূলে খেয়ে না ফেলে সেদিকে দৃষ্টি রাখতে হবে। বনের গাছ কাটার ফলে অনেক সময় বিস্তীর্ণ এলাকা ঘাসশূন্য হয়ে যায়। তাহলে বনের গাছ কাটার ফলে অনেক সময় বিস্তীর্ণ এলাকা কি হয় জানো? বন শূন্য হয়ে যায়, মানে গাছ শূন্য হয়ে যায়। অবশ্যই হয়। এবং অনাচ্ছাদিত হয়ে পড়ে। অনাচ্ছাদিত মানে তার কোনো আচ্ছাদিত হয় না। অনাচ্ছাদিত মানে কি? গাছ শূন্য যখন ছায়া থাকবে না, আশ্রয় থাকবে না এবং অক্সিজেনের ঘাটতি শুরু হয়ে যাবে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাবে। কাজে নতুন গাছ লাগানোর ব্যবস্থা না করে বনের গাছ কখনো কাটা ঠিক নয়। অন্যথায় কোনোভাবে মাটির ক্ষয়সাধন রোধ করা যাবে না। রাসায়নিক সারের পরিবর্তে যতটুকু সম্ভব জৈব সার ব্যবহার করা উচিত। কি সারের পরিবর্তে যত সম্ভব কি সার ব্যবহার করা উচিত? রাসায়নিক সারের পরিবর্তে কোন সার ব্যবহার করা উচিত? জৈব সার। কি সারের পরিবর্তে রাসায়নিক সারের পরিবর্তে যত সম্ভব কি সার ব্যবহার করা উচিত? জৈব সার। কারণ জৈব সারে থাকা উপাদান ও হিউমাস পানি শোষণ করতে পারে। জৈব সারে থাকা উপাদান হি- জৈব সারে থাকা উপাদান ও হিউমাস কি শোষণ করতে পারে? পানি শোষণ করতে পারে। কি শোষণ করতে পারে? পানি শোষণ করতে পারে। ফলে অল্প বৃষ্টিতে মাটির ক্ষয় হয় না। এছাড়া রাসায়নিক সার মাটিতে বসবাসকারী অনেক উপকারী পোকামাকড়, অণুজীব ধ্বংস করে দেয়, যার ফলে মাটির উর্বরতাও নষ্ট হয়ে যায়। একই জমিতে বারবার একই ফসল চাষ করলে উর্বরতা নষ্ট হয়। তাই একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল চাষ করা উচিত। নদী ভাঙনের মাধ্যমে মাটির ক্ষয় বন্ধ করা। নদী ভাঙনের মাধ্যমে মাটির ক্ষয় বন্ধ করা। কি ভাঙনের মাধ্যমে? নদী ভাঙনের মাধ্যমে। নদীর পাড়ে কলমি, ধনচে ইত্যাদি গাছ লাগানো যায়। নদীর পাড়ে কি কি গাছ লাগানো যায়? কলমি গাছ এবং ধনচে গাছ লাগানো যায়। নদী অত্যাধিক খরস্রোতা হলে নদীর পাড়ে বালুর বস্তা ফেলে বা কংক্রিটের তৈরি বুলাক দিয়ে ভাঙন ঠেকানো ছাড়া অন্য কোনো উপায় থাকে না। মাটিতে অবস্থিত সাধারণ খনিজ। আমরা যে নানা রকম খনিজ লবণ, পেন্সিল শিস, ট্যালকম পাউডার, চীনা মাটির থালা বাসন এরকম হাজারো জিনিস ব্যবহার করি। আমরা যে নানা রকম খনিজ লবণ
পেন্সিলের শীষ, দেখো ট্যালকম পাউডার, চীনামাটির থালা বাসন, এইরকম হাজার জিনিস ব্যবহার করি। তার অধিকাংশই মাটি কিংবা শিলা থেকে পাওয়া খনিজ পদার্থ। তার অধিকাংশ মাটি কিংবা শিলা থেকে পাওয়া খনিজ পদার্থ। বেশিরভাগ খনিজ পদার্থই কঠিন অবস্থায় পাওয়া যায়। তাহলে বেশিরভাগ খনিজ পদার্থ কোন অবস্থায় পাওয়া যায়? কঠিন অবস্থায় পাওয়া যায়। কঠিন অবস্থায় পাওয়া যায় বেশিরভাগ কোন পদার্থ? খনিজ পদার্থ। কোন পদার্থ? খনিজ পদার্থ। এদের নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি থাকে। এখন পর্যন্ত প্রকৃতিতে প্রায় 2500 রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে। তাহলে এখন পর্যন্ত প্রকৃতিতে প্রায় কত রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে? এখন পর্যন্ত 2500 রকমের। কত রকমের? 2500 রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খনিজ পদার্থ ধাতব কিংবা অধাতব দুটোই হতে পারে। ধাতব খনিজ পদার্থের মাঝে অন্যতম হলো লোহা বা এফি, তামা বা সিউ, সোনা বা এউ কিংবা রূপা বা এজি। অধাতব খনিজ পদার্থের মধ্যে রয়েছে কোয়ার্টাজ। তাহলে অধাতব খনিজ পদার্থের মধ্যে রয়েছে কোয়ার্টাজ, মাইকা কিংবা খনিজ লবণ, এগুলো অধাতব পদার্থের মধ্যে রয়েছে। তাহলে কি কি রয়েছে? কোয়ার্টাজ, মাইকা আর হচ্ছে খনিজ লবণ। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।